নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা অন্যরকম প্রেমের উপন্যাসের কথা বলবো আপনাদের। উপন্যাসটার নাম হলো নীল কাগজের ফুল। এটি লিখেছেন অভিক দত্ত। এই উপন্যাসটা আলাদা করে বই হিসেবে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি এটা পড়েছি অভিক দত্তর লেখা উপন্যাস সমগ্র এক এখান থেকে। এই উপন্যাস সমগ্র এক, এই যে খণ্ডটা রয়েছে প্রথম খণ্ড, এর প্রথম উপন্যাসটাই হচ্ছে এই উপন্যাসটা নীল কাগজের ফুল। এই উপন্যাসটার মোট পাতার সংখ্যা হচ্ছে 82 পাতার উপন্যাস। মানে এটা 7 নম্বর পাতাতে শুরু হয়েছে এবং 89 পাতায় শেষ হয়েছে। মানে আমি কিন্তু এই উপন্যাস সমগ্র এই বইটার হিসেবে বললাম, এই বইটাতে কিন্তু 7 নম্বর পাতা থেকে 89 পাতা পর্যন্ত এই উপন্যাসটা রয়েছে নীল কাগজের ফুল। নীল কাগজের ফুল ছাড়াও উপন্যাস সমগ্র একে আরও 3টে উপন্যাস রয়েছে, সেগুলোর কথা আমি আজকে বলছি না। আমি শুধু আজকে নীল কাগজের ফুল এই উপন্যাসটার কথাই বলছি। এই নীল কাগজের ফুল এই উপন্যাসটা শুরু হয়েছে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে। মানে জিনিয়া নামে একটা মেয়ে, যার সাথে সৌপ্তিক নামের একটা ছেলের সাথে অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের বিয়েও ঠিক হয়ে গেছে, এমনকি তাদের বিয়ের শাড়ি গয়না ইত্যাদি কেনাকাটাও হয়ে গেছে। এরকম সময় হঠাৎ একদিন একটা ট্রেন দুর্ঘটনায় সৌপ্তিকের মৃত্যু হয়, কিন্তু ছারখার হয়ে যায় জিনিয়ার জীবন। সৌপ্তিক মারা যাওয়ার পর জিনিয়া একটা ট্রমার মধ্যে চলে যায় এবং সেই ট্রমা থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। এদিকে তার মা বাবা, তার অফিসের কলিগরা সবাই চেষ্টা করছে যেন জিনিয়া সেই ট্রমার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। এমনকি সৌপ্তিকের মা বাবা ওনারাও চাইছেন যেন জিনিয়া এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে। যে যার মতো করে চেষ্টা করছে। যেমন জিনিয়ার মা, উনি চাইছেন যে জিনিয়ারকে যদি উনি বিয়ে দিয়ে দিতে পারেন কোথাও, তাহলে হয়তো সেখানে সংসার করতে করতে জিনিয়া হয়তো আস্তে আস্তে সৌপ্তিককে ভুলতে পারবে। মায়েরা যেমন চান আর কি। আর এপাশে জিনিয়ার বাবা, উনি কিন্তু চাইছেন যে মেয়ে যেরকমভাবে চায় ঠিক সেরকমভাবেই থাকুক। জিনিয়া তো চাকরি করে, সে ইন্ডিপেন্ডেন্ট একটি মেয়ে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি থাকুক। সে যদি বিয়ে না করে একা একাই থাকতে চায়, তা সেভাবেই ওকে থাকতে দেওয়া হোক মোটামুটি। কিন্তু ওই ট্রমা থেকে বেরিয়ে আসুক, এই ব্যাপারটা সবাই চাইছে। এমনকি তার অফিস কলিগরাও তাকে হেল্প করছে মানে এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু জিনিয়া কিছুতেই সেখান থেকে বেরোতে পারছে না। সারা দিন রাত সে সৌপ্তিকের কথা চিন্তা করে। আকাশে চাঁদ দেখলে তার সৌপ্তিকের কথা মনে পড়ে। প্রত্যেকটা মুহূর্তে সবসময় সে সৌপ্তিকের ভয়েস মেসেজ শুনছে, সে সৌপ্তিকের ছবি দেখছে। রাতের পর রাত সে ঘুমোচ্ছে না। সকালবেলা উঠে সে অফিসে যাচ্ছে না, অফিসের বদলে সে চলে যাচ্ছে সৌপ্তিকদের বাড়িতে। সেখানে গিয়ে সৌপ্তিকের ঘরে বসে থাকছে, সৌপ্তিকের ছবি দেখছে, সৌপ্তিকের নানান রকম কথা সে তার মা বাবার কাছ থেকে শুনছে। মানে সারাদিন তার পুরো জগৎটাই হয়ে গেছে সৌপ্তিকময়। মানে সারাক্ষণ সৌপ্তিকের কথা সে চিন্তা করছে। রাতের পর রাত সে তার বিয়ের জন্য যে সমস্ত শাড়ি গয়না কেনা হয়েছে সেগুলো পরে বসে থাকছে, ছবি তুলছে, আবার সেই ছবি ডিলিট করে দিচ্ছে। মানে সৌপ্তিক ছাড়া তার জীবন আর কিছু নেই। আর এদিকে জিনিয়ার মা সমানে চাইছেন যে জিনিয়াকে কোথাও বিয়ে দিয়ে দিতে। উনি সেজন্য সমানে মানে পাত্র দেখে চলেছেন। সেরকমই এক পাত্র আসে, সেই পাত্রের নাম হচ্ছে উদ্দালক। সেই উদ্দালক জিনিয়াকে দেখতে আসে এবং সেই জিনিয়ার সাথে উদ্দালকের বিয়ে হয়ে যায়। এতটা শুনে মনে হতে পারে যে তাহলে কি জিনিয়া কি তাহলে সৌপ্তিককে ভুলে গেল? উদ্দালককে দেখে সৌপ্তিকের কথা ভুলে গিয়ে সে কি উদ্দালককে বিয়ে করে উদ্দালকের সাথে সংসার করতে চলে যাবে এবং সে কি সম্পূর্ণভাবে সৌপ্তিককে ভুলে যাবে? সে ট্রমার থেকে বেরিয়ে আসতে পারবে? আসলে কিন্তু ঘটনাটা মোটেই সেরকম নয়। তো জিনিয়া প্রথমেই কিন্তু উদ্দালককে সৌপ্তিকের সমস্ত ঘটনা খুলে বলে এবং সে বলে দেয় যে সে বিয়ে করতে একদমই রাজি নয়। সে সৌপ্তিককে কোনোদিনই ভুলতে পারবে না, সারা জীবন সে সৌপ্তিককে নিয়েই থাকতে চায়। উদ্দালক তখন বলে যে সে এইরকমই একজন পাত্রীকে চাইছে যে বিয়ে করবে অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কারণ উদ্দালকও কিন্তু মনে মনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। সে পড়াশোনা নিয়ে থাকতে চায়। সে একটা মফস্বলে থাকে, সেখানকার মফস্বলের একটি স্কুলে সে হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার। মফস্বলে সে একা থাকে, সেখানে স্কুলে চাকরি করে, স্টুডেন্টদেরকে পড়ায় এবং বাড়িতে পল্টু নামে একটি ছেলেকে সে প্রাইভেট টিউশনি পড়ায়। সে এরকম নিরুপদ্রব জীবন চায়, যেখানে কেউ এসে তার জীবনে তার পড়াশোনাতে ইন্টারফেয়ার করবে না, সে নিজের মতো সময় কাটাতে পারবে। সেজন্য সে বিয়ে করতে একদমই আগ্রহী নয়। কারণ বিয়ে করলে নানান রকম দায়িত্ব তার ঘাড়ে এসে পড়বে, নানান রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে তাকে জড়িয়ে পড়তে হবে। সেজন্য সে বিয়ে করতে মোটেই রাজি নয়।
কিন্তু তার মা তাকে ছাড়বে না, প্রত্যেক সপ্তাহে তাকে নিয়ে পাত্রী দেখতে যাচ্ছে এবং মায়ের এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এবং তার কলিগদের হাত থেকে বাঁচার জন্য, কারণ তার কলিগরাও কিন্তু তাকে ব্যাচেলার জেনে যে কোনো মানে কুমারী মেয়ে থাকলেই তার সাথে তার বিয়ে দেওয়ার জন্য তারাও উঠে পড়ে লাগে এবং তারাও তার ওপর রীতিমতো অত্যাচার করে, পাত্রী দেখা ইত্যাদি নানান রকম। তো সেই ব্যাপারটাও তার পছন্দ না। মায়ের হাত থেকে এবং এইসব কলিগদের হাত থেকে বাঁচার জন্য সে মনে করে যে যাই হোক একটা বিয়ে করে ফেলতে পারলেই শান্তি। তো এখানে যখন সে দেখতে পায় যে জিনিয়া সেও কিন্তু এরকম কোনো বিয়ের মধ্যে জড়াতে চাইছে না, সে মানে সৌপ্তিককে নিয়ে জীবন কাটাতে চায়, তখন উদ্দালক জিনিয়াকে প্রস্তাব দেয় যে তারা বিয়ে করে ফেলবে, কিন্তু সেই বিয়েটা হবে কিন্তু কন্ট্রাকচুয়াল একটা বিয়ে। আর 5টা সুস্থ স্বাভাবিক দম্পতির মতো তাদের জীবন হবে না, তারা তাদের যে যার জীবন নিয়ে বিজি থাক। তো এতে জিনিয়াও রাজি হয়ে যায় এবং উদ্দালকও বিয়ে করতে রাজি হয়ে যায় এবং বেশ ধুমধাম করেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপরে কি হবে, তারা কি সত্যি সত্যি এরকম কন্ট্রাকচুয়াল মানে যে ম্যারিড লাইফ তাতেই জীবন কাটিয়ে দেবে, পুরো জীবন কি এইভাবে তারা কাটিয়ে দেবে? সারা জীবন কি জিনিয়া এই সৌপ্তিকের কথা ভাবতে ভাবতে তার স্মৃতি নিয়ে এইভাবেই সে সারা জীবন কাটিয়ে দেবে আর উদ্দালকও পড়াশোনা নিয়ে জীবন কাটিয়ে দেবে? নাকি তারা পরবর্তীকালে সাধারণ দম্পতির মতো জীবন কাটাবে? নাকি তাদের এই কন্ট্রাকচুয়াল যে বিয়ে সেটাও ভেঙে যাবে, যে যার মতো আলাদা হয়ে যাবে? কি হবে সেটা পুরোটা আমি এখানে বলবো না, অবশ্যই বলবো না, কারণ পুরোটা বললে তো গল্প পড়ার মজাটা নষ্ট হয়ে যাবে। সেটা আপনারা উপন্যাসটা পড়লে জানতে পারবেন। কিন্তু বেশ অন্যরকমের একটা গল্প। অনেকেই একটু অন্যরকম প্রেমের উপন্যাসের সন্ধান চান, মানে একই ধরনের প্রেমের উপন্যাস পড়তে পড়তে যারা বোর হয়ে গেছেন তাদেরকে বলবো, আপনারা যদি একটু অন্য রকমের প্রেমের উপন্যাস পড়তে চান তাহলে কিন্তু এই নীল কাগজের ফুল এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন। বেশ অন্যরকম একটা উপন্যাস। এখানে উদ্দালকের চরিত্রটাও বেশ ভালো লেগেছে। সে যদিও ম্যাথসের টিচার, কিন্তু মানে সাধারণত ম্যাথসের টিচার বলতে আমরা যেরকম একটা বেশ রাগী একটা চেহারা আমাদের চোখে ফুটে ওঠে ম্যাথসের টিচার হিসেবে, কিন্তু উদ্দালক কিন্তু মোটেই সেরকম নয়। সে জানে যে মানে ম্যাথস করতে বেশিরভাগ মানুষই পছন্দ করে না, ছাত্ররা যে ম্যাথস করতে খুব একটা পছন্দ করছে না, মফস্বলের ছেলেরা তারা মানে এই ক্লাসটা পছন্দ করে না, মানে সেটা সে খুব ভালো করে জানে এবং সে মানে রেগে না গিয়ে বরং তার ছাত্রদের সাথে সে খুব বন্ধুর মতো মেশে এবং সেজন্য ছাত্ররা তাকে পছন্দও করে। আর এই পল্টুর কথা বললাম, পল্টু তো একদম এই স্যার বলতেই অজ্ঞান, মানে সবসময় মানে স্যারের সঙ্গে সে থাকে, সে স্যারের বাড়িতে পড়তে আসে, রোজ অঙ্ক করতে আসে, কিন্তু মানে মানে পড়াশোনার থেকে তার স্যারের সাথে গল্প, স্যারের জন্য মাংস এনে দেওয়া এবং ছাত্র এবং শিক্ষক একসাথে সেসব রান্না করে খাওয়া দাওয়া এইসব করতেই সে ব্যস্ত থাকে। মাছ ধরতে যাওয়া, মাছ ধরে মাছ এনে দেওয়া, স্যার তারপরে তাকে মাছ রান্না করে দেয়, সে খায়, মানে এইসব নিয়ে সে খুব খুশি। এবং স্যারের বিয়ে হওয়ার পর সে নতুন বৌদি অর্থাৎ এই জিনিয়াকে নিয়েও বেশ খুশি, মানে সে তখন বৌদিকেও নানান রকম খাবার টাবার এনে দেওয়া এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে। ছাত্র আর শিক্ষকের খুব সুন্দর একটা মধুর সম্পর্ক এখানে দেখানো হয়েছে। আর উদ্দালকের চরিত্রটাও বেশ সুন্দর, মানে এই প্রকৃতির মাঝখানে সে থাকে, সে যদিও মানে অঙ্কের মতো এরকম একটা কঠিন সাবজেক্টে সে টিচার, কিন্তু সে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির মাঝখানে থাকতে ভালোবাসে, বই পড়তে সে খুব ভালোবাসে, তার বাড়িতে অনেক বই, সে বই মানে পড়ে, এইসব করে সে মানে জীবন কাটাতে চায়। বিয়ের মতো এরকম একটা মানে দায়িত্বপূর্ণ কাজ, ঝামেলার কাজে সে কখনোই জড়াতে চায় না। আর জিনিয়ার চরিত্রটা প্রথম দিকটা বেশ একটু মানে মনে হচ্ছিল যে ট্রমার মধ্যে যে জিনিয়া রয়েছে, ওর মানে মানসিক একটা যে অশান্তি, মানে কি করছে না করছে সারাক্ষণ সৌপ্তিক, এমনকি সেই সৌপ্তিকদের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে সারাক্ষণ বসে থাকছে। সৌপ্তিকের মা বাবা যখন এইখান থেকে চলে যাচ্ছে তার বড় ছেলের কাছে, তখন সেই বাড়ি মানে বাড়িটা হয়তো বিক্রি হয়ে যেতে পারে, সেই বাড়ি কিনে নেওয়ার জন্য সে একদম উঠে পড়ে লেগেছে। সে চাইছে তার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে হলেও সে সৌপ্তিকের বাড়িটা কিনে নেবে, এরকম একটা সিচুয়েশন, মানে সেই একটু পাগল টাইপের একটা সিচুয়েশন এসে চলে গেছে, মানে সেই ট্রমার থেকে কিছুতেই বেরোতে পারছে না। তো এইরকম একটা সিচুয়েশন হচ্ছে জিনিয়ার। তারপরে কি হবে না হবে সেটা তো আমি বললাম না। অবশ্যই আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই উপন্যাসটা, মানে আমি তো একবারে বসেই এটা শেষ করেছি, খুব একটা বেশি বড় নয়। সাধারণত প্রেমের উপন্যাস যেরকম ধরনের পড়ি, এটা একটু মানে অন্যরকম টাচ রয়েছে, সেই জন্য বেশ ভালো লেগেছে। আপনারা পড়ে দেখুন আপনাদের কেমন লাগছে।
আছে। অভিক দত্তর এই উপন্যাস সমগ্র 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্টটাও রয়েছে আমার কাছে। অনেক দিন ধরে কেনা হয়েছে বইগুলো, কিন্তু আমার এখনও পড়া হয়নি। আর এই মানে গল্পটা পড়ার পর আমার এতটাই ভালো লেগেছে, মানে এই নীল কাগজের ফুল এই উপন্যাস আমার এতটাই ভালো লেগেছে, এখন আমি আবার অভিক দত্তর লেখা পড়তে শুরু করব। কারণ আমার এই ব্যাপারটা খুব হয়, মানে কোনো একজন লেখকের যদি কোনো লেখা আমার মানে ভালো লেগে যায়, তখন পরপর ওনার অনেক লেখা আমি পড়তে শুরু করি। ওনার অনেক মানে সিরিজ আছে আমি জানি, সেই সিরিজগুলোর নামও আমি জানি। স্পাই থ্রিলার রয়েছে ওনার, তারপরে আরও অনেক বইয়ের নাম, সবগুলো নামই আমি জানি, কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু আমার পড়া হয়নি। মানে ওনার লেখা শুরুই করলাম আমি এই গল্পটা দিয়ে, মানে উপন্যাস সমগ্রের প্রথম যে উপন্যাসটা নীল কাগজের ফুল, এটা দিয়ে আমি শুরু করলাম। এরপরে আমার ইচ্ছা আছে বাকি সব গল্পগুলো পড়ার আর কি, বাকি উপন্যাসগুলো বা ওনার যে সিরিজগুলো রয়েছে সেগুলো সমস্ত পড়ার ইচ্ছে আছে। আপনারা ওনার লেখা কী কী বই পড়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। উদ্দালক এবং জিনিয়ার এই যে একটা অদ্ভুত টাইপের মানে জীবন, এই কন্ট্রাকচুয়াল একটা বিয়ে, সেটা শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই উপন্যাসটা পড়ে দেখতে হবে। যারা এই উপন্যাসটা ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।